সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিতে চাই, কোন পথে হাঁটছে বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতে পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডক্টর জাহিদুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত আপনাকে। আছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, স্বাগত এই আয়োজনে। ডক্টর জাহিদুর রহমান, খাগড়াছড়ি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। পাহাড়ি কিশোরকে ধর্ষণের একটি ঘটনা, সেই ঘটনা থেকেই সহিংসতা, সেখান থেকে 3 জনের মৃত্যুর খবরের কথা এখন পর্যন্ত আমরা জানি, যেটি কিনে নানান জায়গা থেকে নানা ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। সবশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে বলে তিনি মনে করছেন। আপনার কাছে ব্যাপারটা আসলে কীরকম? একটা ইন্ধন আছে এটা অনুমান করা যায়। কারণ হলো, একজন কিশোরী ধর্ষিত হয়েছেন, বিভৎস ঘটনা, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মূল যিনি অভিযুক্ত তাকে গ্রেফতার করে ফেলা হয়েছে। কিন্তু কথা ছিল এরপর কিছু সফট প্রতিবাদ হতে পারে, দাবি হতে পারে। এই ঘটনাগুলো অনেক বেশি অর্গানাইজড মুভমেন্ট হয়, দাবি হয় যখন অ্যাকিউজড ধরা পড়েনি সেসব সময়। তো ধরা পড়ার পরও দেখা গেল একটা সংগঠন, যুগ্ম ছাত্র জনতা এরকম নামে, তারা অবরোধ ডাকলেন, তারা মিছিল করলেন, বিক্ষোভ দেখালেন। তারপর এক ধরনের পাল্টাপাল্টি শুরু হলো, এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করতে শুরু করলেন। কিছু কিছু জায়গায় কিছু হামলা ভাঙচুরের ঘটনা, আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এই ধরনের পরিস্থিতি একটা নতুন ঝুঁকি হিসেবে হাজির হয়েছে ফেক ছবি এবং ভিডিও। প্রচুর ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে। সেটা যখন এখানে যুক্ত হলো, সেটা আরো ফিউলড হলো। সব কিছু মিলে পরিস্থিতি আসলে ভালো না। এবং একটা ইন্ধন ধরলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন যে ভারত বা ফ্যাসিস্টদের দোসররা এর সাথে জড়িত আছেন বা থাকতেই পারেন। কিন্তু আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। দেশে যে কোনো রকম একটা ঘটনাকে কেন্দ্র করে তারা কোনো না কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চাইবে। এটা দুই পক্ষের, আমরা যে দুই পক্ষের কথা বললাম, থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এটা এতদূর গেল কেন যে 3 জন মানুষকে মানে গুলি করে হত্যা করতে হয়েছে? আসলে একটা কথা একটু বলে রাখা ভালো, পাহাড় এখন খুবই জটিল জায়গায় পৌঁছে গেছে। সেটা হলো, এখানে পাহাড়ি বাঙালির টেনশন আছে, পাহাড়ির টেনশন আছে। কারণ পাহাড়িদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, পার্বত্য শান্তি চুক্তির পক্ষের বিপক্ষের মানুষ আছে। এমনকি রীতিমতো একটা গ্রুপ এই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলছে। কুকিচিনদের কথা আমরা জানি, বাংলাদেশে KNF যে সংগঠনটা আছে। এই ভলেটাইল পরিবেশ আসলে সামরিক সমাধান সম্ভব না। আমি কিন্তু এই যে এই ঘটনাকে কেন্দ্র করে যে আবার সব বেড়ে উঠলো, কারণ একটা টেনশন আছে। টেনশন হচ্ছে, মূল টেনশনটা হচ্ছে পাহাড়ি বাঙালি নিয়ে। একদম বিশেষ করে শান্তি চুক্তির পর কথা ছিল যে ভূমির মালিকানা, মানে আসলে মূল সংকট ওই একটা জায়গায় ঠেকে গেছে যে ভূমির মালিকানা নিশ্চিত আমরা আজও করতে পারি না। অনেকগুলো ভূমি সংস্কার কমিশন হয়েছে, সেগুলো দীর্ঘদিন কাজ করেছে, কিন্তু এটা আজও স্টাবলিশ করা যায় নাই। আবার পাল্টা আমাদের ওখানে যে বাঙালিরা গেছেন, থেকেছেন, এটা বাস্তবতা। তাদের কয়েক প্রজন্ম থেকে গেছেন, এখন তাদের সবাইকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, বা এই অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী ওখানে থাকা যাবে না। অনেকগুলো এক্সট্রিম আলাপ আছে। আমি মানি যে সেনাবাহিনী থাকাটা আসলে আমাদের আর সব জায়গার মতো, এটা তাদের কিছু লাইফের রেস্ট্রিকশন হয়, কিন্তু আমাদের ফেভারেবল কন্ডিশন না। তারপর ধরুন বাঙালিদেরকে সেটলার বলা হচ্ছে। মানে ওয়েস্ট ব্যাংকে যখন ইহুদিরা গিয়ে দখল করছে তাকে সেটলার বলি, আর এই সেটলার বলছি, একই প্যারালাল টানা। এগুলো প্রত্যেকটা কিন্তু উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি তৈরি করে। সো আমি যেটা মনে করি, আসলে এখানে হোক বা ওখানে হোক, আমরা যদি এই ভূমির সংকটটা ঠিকঠাক করতে না পারি, নিশ্চিতভাবে আমাদের বাঙালি যারা ওখানে পুনর্বাসিত হয়েছেন, বাংলাদেশ খুবই ছোট একটা দেশ, এর 1/10 অফ এরিয়া হচ্ছে আমাদের হিলে, যদিও বাসযোগ্য এলাকা আর একটু কম হবে, কিন্তু এরিয়া যদি হিসাব করি, তো ওখানে যারা গেছেন তারাও নিডি, দুর্বল মানুষ ছিলেন, নদী ভাঙা মানুষ, চরাঞ্চলের মানুষ, এবং তাদের কিন্তু কয়েকটা প্রজন্ম ইতিমধ্যে হয়ে গেছে। এবং সেখানে যদি কারো কারো জমির মধ্যে, যেটা আগে পাহাড়িদের মালিকানায় ছিল, এগুলো আলোচনার মাধ্যমে, একটা খুব সুন্দর জরিপের মাধ্যমে এটা সমাধান করতে হবে। ইনফ্যাক্ট এই সমাধান যদি না হয়, কোনো না কোনো সূত্র ধরে এটা আবার একইভাবে, কেননা গত একটা বছরে আমরা দেখেছি যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে বা পাল্টাপাল্টে হামলার ঘটনা ঘটেছে, সবকিছু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমি একটা তথ্য দিই আপনাকে, খুব ইন্টারেস্টিং। পাহাড়ের অপরাধের যদি ডেটা দেখেন, যে ওখানে ফাইলড কেস অফ রেপ, এখন কিন্তু পাহাড়ি বাঙালি এখন প্রায় কাছাকাছি। মানে রেপের যে ঘটনার কথা পত্রিকায় বা কেস হয়েছে, সেটায় 2/3 হচ্ছে বাঙালি রেপ হয়েছে। আচ্ছা, হত্যার ক্ষেত্রেও বেশিরভাগ বাঙালি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মানে আমি এটা বলতে চাইছি, পাহাড়ে একজন পাহাড়ি রেপ হতে পারেন, কিন্তু এটা যে জাতিগত কারণে হয়েছে
নট নেসেসারি সেটিকে আসলে কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি আছে, যেহেতু যেমন একটা টেনশন আছে, এই কারণে এটা সমাধান না করলে কোনো না কোনো ফর্মে আসলে এটা এদিকে যাবেই বলে মনে করছেন শেখ রবিউল আলম। আপনাদের বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন বলেছেন যে পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে, সেজন্য এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা। পুরনো খেলার কথা বলা হয়েছে, সেই খেলা আসলে আপনারা কোনটিকে ইঙ্গিত করেছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এবং এই মুহূর্তে যারা এটিএন নিউজের সাথে যুক্ত আছেন। জাহিদ ভাই অনেক প্রসঙ্গ নিয়ে আসছেন আর কি, কথা কাছাকাছি হয়ে যাবে, রিপিটের করতে চাচ্ছি না। এটা তো ঠিক আছে, যেটা অনগ্রসর শ্রেণী ওখানে বসবাস করে, সেটা বাঙালি বলেন আর পাহাড়ি বলেন, তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যারা বঞ্চিত থাকে তারা উত্তেজিতও থাকে এবং তাদেরকে অনেক কিছু বোঝানোও যায়। কারণ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পাশের দেশ যে অভিযোগটা করেছে তাদের তো আছে, ওই অঞ্চলটা হয়তো তো অস্থিরতা কাজ করছে। আপনি মায়ানমার বলেন, মিজোরাম বলেন, এবং আমাদের এই পার্বত্য অঞ্চলটাতে, ওখানে শুধু বাংলাদেশে না, ভারতের আভ্যন্তরেও কিন্তু সশস্ত্র বাহিনী আছে, গোষ্ঠী আছে, আবার মায়ানমারেও আছে, তাদের মধ্যে আন্তঃযোগাযোগ আছে, এবং তারা ওই পরিকল্পিতভাবে এই উত্তেজনাগুলি তৈরি করে একটা বৃহত্তর গোষ্ঠীর স্বার্থে। এবং সেটাতে কখনো কখনো এই অনগ্রসর শ্রেণী, যাদের শিক্ষা কম, যারা খুব স্ট্রাগল লাইফ লিড করছে, তারপর ধরেন শিক্ষার অভাব, স্বাস্থ্য সেবা ওরকম নিশ্চিত না, সীমিত পরিসরে জীবনযাপন করে, জীবন নির্বাহটা করাও কঠিন, বাৎসরিক খাবার যেটাই পাওয়ার অধিকার যেটা থাকার কথা সেটাও কিন্তু ক্যালোরি একেবারে কম। কিন্তু তাদের আবার আরেকটা দিক আছে, তারা খুব শারীরিকভাবে মানসিকভাবে স্ট্রাগল করতে জানে, প্রকৃতির সাথে লড়াই করেই আছে। এখন ধরেন পাহাড়ি বাঙালিকে ওই বিভাজনের জায়গা নিতে চাচ্ছে একটা গোষ্ঠী, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারলেই তাদের রাজনৈতিক স্বার্থ আছে অথবা আধিপত্যবাদের স্বার্থ আছে, সেই জায়গাটা ওইটা নিতে চাচ্ছে। এখন সরকারের প্রয়োজন রয়েছে, এটা বল প্রয়োগ না, ক্রমান্বয়ে কিছু নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা, পাশাপাশি তাদেরকে কাউন্সিলিং করে হোক, অথবা ধরেন রন্ধে রন্ধে তাদেরকে একটু নিয়ে আসা, মূল স্ট্রিমে নেওয়া আসা, মানে যে কোনো অপরাধ হতে পারে, কিন্তু সেই অপরাধের জন্য প্রচলিত আইনে বিচার ব্যবস্থা আছে এবং তাদের নিশ্চিত বিচার হয়। কেননা এইসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু তারাই হয়। তাদের দেখা যায় দোকানপাটে আগুন দেওয়া হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারাই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আপনি যেটি বলছিলেন এটি তো সব থেকে বড় কথা, যে তাদেরকে তাদের যে প্রাপ্য সেই অধিকারটুকু দিতে হবে, সেই সাথে তাদেরকে বুঝিয়ে কাউন্সিলিং এর যে কথাটি বলছিলেন, কাউন্সিলিং একটা ছোট পরিসরে হয়, এটা আর বড় পরিসরে মানে করা দরকার আর কি। আমি শব্দটা ব্যবহার করেছি, তাতে খুব ছোট পরিসরে হয়। মানে এখানে জাতীয় নেতৃবৃন্দদেরকে ঐক্যমত হওয়া দরকার দেশের স্বার্থে এবং বৃহত্তর আঞ্চলিক স্বার্থে। আরেকটা জায়গায় যেটা আপনি যদি ওইভাবে দেখেন, যে বাঙালিরা কিন্তু নিগৃহীত হচ্ছে বেশি, অত্যাচারিত হচ্ছে বেশি, বাট সেটা ফোকাস হচ্ছে না। হচ্ছে কি, ওটা কোনো কিছু হলেই মানে পাহাড়িদেরই অঞ্চল, পাহাড়িদেরই একমাত্র অধিকার, তারাই ন্যায্য, বাঙালিরা ওখানে পরবাসী, এরকম একটা মানে তৈরি করা হয়। তৈরি করে হয় ওই যারা নিগোষ্ঠী আছে তাদের মধ্যেও তো অন্তদ্বন্দ্ব আছে, সেটা তারা পুঁজি করতে চায়। আবার এই যে শান্তি চুক্তি হয়েছিল তার বিপক্ষে বড় একটা গোষ্ঠী ছিল, শান্তি চুক্তি যেভাবে বাস্তবায়ন করার কথা ছিল সেটা হয় নাই, এভাবে একটা প্রচারণা রয়েছে। আবার ধরে বাঙালি যারা আছে তাদেরও ওই মানে পাহাড়ি আর বাঙালি এভাবে বিভাজন করার পর পাহাড়িরা একটা আলাদা অ্যাটেনশন পায়, ন্যাশনালি পায়, ইন্টারন্যাশনালি পায়, রিজিওনালি পায়, আর বাঙালিরা নিজের দেশে থেকেও নিজের অধিকার করার ব্যাপারে সোচ্চার হতে গেলে সেখানে আবার আমাদের এই যে মূল স্ট্রিমে যেখানে আছে মানে আমাদের সেখান থেকে আবার বাঙালিদের আলাদাভাবে নিবৃত্ত করার চেষ্টা করা হয়, অথবা বাঙালিরা যখন বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তখন আবার তাদের পক্ষে কিন্তু খুব সোচ্চার থেকে কথা বলার জন্য রাষ্ট্র কোনো কোনো সময় ব্যর্থ হয়। কারণ মনে হয় যে পাহাড়ি এক জাতি আর বাঙালি মানে স্বজাতি, মানে এখানে কোনো বিভাজন হয়ে যায় কিনা, সেখানে প্রশাসনও খুব সাবধান থাকে, যার ফলে আলটিমেটলি ওই অঞ্চলে একটা অস্থির পরিবেশ তৈরি হচ্ছে, অসন্তোষ তৈরি হচ্ছে, মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিদায় ছোটখাটো ঘটনাও দেখা গেল যেটা অপরাধ, যেটা বিচার করা যাবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে, সেখানে অনেক সময় আস্থা রাখছে না, অথবা ওই আস্থা না রাখার ফলে সেটাকে আবার গোষ্ঠীগত দাঙ্গায় পরিণত হচ্ছে, অনেকে জীবন দিচ্ছে। সেনাবাহিনী কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে সেখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে, 3 জন গুলিতে মারা গিয়েছে, অনাকাঙ্ক্ষিত ছিল প্রথমে খাগড়াছড়িতে, এখন 3টি উপজেলাতেই কিন্তু ওরা আপনার অবরোধ এবং পর্যটন সব নিষিদ্ধই করেছে। তো এই পরিস্থিতি দ্রুত কূটনৈতিক পর্যায়ে তো
বলা যাবে না, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতিবিদ আছেন, প্রশাসনের সাথে যারা যুক্ত আছে, তারা আমার মনে হয় যে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবার জন্য আরো পেশাদারিত্বের, আরো দায়িত্বশীলতার পরিচয় দেবে। তবে এটাও মনে রাখতে হবে যে আপনার যেহেতু ওখানে কুকি চীন আছে এবং অন্যান্য বিদ্রোহ গোষ্ঠী আছে, সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আছে, সে ব্যাপারে আবার সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু উচিত জবাব না দিলে আপনি এই পরিস্থিতি কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বিষয়ে কথা বলার জন্য প্রয়োজন হবে সরকারকে সেই পরিস্থিতি অনুসারে ব্যবস্থা। কিন্তু এটা তো আসলে সমাধান হচ্ছে না। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমার নাম রবিউল ইসলাম, আমি খুলনা থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো, এখন আমরা তো দেখতেছি বাংলাদেশ কোন পথে হাঁটতেছে। শুধু আমার এতটুকুই জানার ইচ্ছা যে বাংলাদেশ কোন দিকে হাঁটতেছে। আমরা সাধারণ নাগরিক, আমরা কি আবারও কি কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছি কিনা, শুধু আমরা এতটুকু জানতে চাচ্ছিলাম। আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি আসলে কোন বিপদের কথা ইঙ্গিত করছেন, যদি একটু স্পষ্ট করে বলেন। এটা কি রাজনৈতিক ভাবে বলছেন নাকি? এখানে দুজন সিনিয়র পার্সন আছেন, বাংলাদেশ কোন দিকে হাঁটতেছে শুধু এতটুকুই জানতে চাচ্ছিলাম। আমরা কি স্বাধীনতা ফিরে পাবো, নাকি আমরা সেই আগের সেই ফ্যাসিস্টদের যে একটা নির্যাতন ছিল আবার কি সেই দিকে যাচ্ছে? সাধারণ মানুষ কি সেরকম কোনো বিপদের সম্মুখীন হবে? শুধু এতটুকু জানতে চাচ্ছিলাম স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। ডাক্তার জাহিদুর রহমান, যেহেতু আমার শিরোনাম কোন পথে হাঁটছে বাংলাদেশ, এই জন্যই এই শিরোনাম, কেননা এই প্রশ্নটি আসলে অনেকের, কোন পথে হাঁটছি আমরা। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর সবার যে প্রত্যাশার জায়গাটি ছিল, সেই প্রত্যাশা সম্ভবত অনেকটাই আমাদের আসলে পূরণ হয়নি, যে জন্য এই ধরনের প্রশ্নগুলো আসছে। খুবই সত্য কথা। এবং গণঅভ্যুত্থানের পর যেটা হয়েছে, যেহেতু আমরা অনেক মূল্য দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, ওনার শুধু পতন হয়নি, উনি পালিয়েছেন, ও আমাদের এই কথাটা সবসময় বলে যেতে হবে। অনেক সাঙ্গপাঙ্গ সহ সবাইকে সহ পালিয়েছেন, ফলে আমাদের প্রত্যাশা প্রচুর বেশি ছিল। আমি এই ভয়টা পেয়েছিলাম, এই যে আজকে যে কথা, ওনার যে কথাটা শুনলাম, সামহাও আমি এটা প্রেডিক্ট করেছি। মানে 5 আগস্টের পরবর্তী সময়ে টক শোতে বা ঢাকায় তখন অনেক প্রোগ্রাম হতো, আমি অনেকগুলো প্রোগ্রামে একটা কথা রিপিট করেছি, আমাদের প্রত্যাশা কমিয়ে আনতে হবে। মানে আমরা এই মূল্য দিয়েছি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ রাতারাতি খুব অনেক পাল্টে যাবে, এটা এক্সপেক্ট করা ভুল, একেবারেই ভুল। তো এখন যেটা হয়েছে, ওনার যেহেতু আবার এই যে আমরা বা আমাদের বলছি প্রত্যাশা পূর্ণ হয়নি। ভাই, আপনি কি ওনার প্রশ্ন থেকে এটা বুঝতে পেরেছেন যে উনি যেটি বলতে চাচ্ছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে চাঁদাবাজি, তারপরে হচ্ছে দুর্নীতি, এই ধরনের যে বিষয়গুলো, যেই জায়গাগুলোতে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকার কথা চিন্তা করে নিজেদেরকে, সেই জায়গাগুলোর কথা বলেছে। যদি সেটা বলেও থাকে, উনি যদি এক্সপেক্ট করেন, আমি এখানে বিএনপির একজন খুবই উল্লেখযোগ্য নেতাকে সামনে রেখে বলছি, উনি যদি এক্সপেক্ট করেন 5 তারিখের পর থেকে এই ধরনের অভিযোগ বাংলাদেশে আর হবে না, উনি খুব ভুল এক্সপেক্ট করেছেন। প্লেন অ্যান্ড সিম্পল। আমি বরং কি দেখার কথা ভাবছি, আমি বরং বিএনপির পজিটিভিটিটা দেখছি। ধরেন বিএনপি বলল, ঠিক আছে, লোকজন চাঁদাবাজি করুক, আমাকে ভোট দিলে দিও, না দিলে না দিও, তারপরে বিএনপি এই নির্বাচনে জিততো, কিন্তু আমি মনে করি। কিন্তু বিএনপি কি করেছে দেখেন, 7,000 বহিষ্কার করেছে। চাঁদাবাজি না, মোটর শোভাযাত্রা করেছে, খুবই সিনিয়র একজন নেতাকে শোকজ করা হয়েছে, যুগ্ম মহাসচিব পর্যায়ের একজন মানুষকে। সো আমরা এইভাবে দেখতে হবে, একটা দল যে ফ্রেমওয়ার্কে একটা সময় তৈরি হয়েছে, তার মধ্যে নানা রকম মানুষ ছিল, এগুলো চর্চা ছিল, চর্চা থাকবে বলে রাতারাতি যাবে না, সোজা সাপটা বলে দিতে চাই। বরং আমরা যেটা দেখবো 5 আগস্টের পরবর্তীতে যে দলের রিয়ালাইজেশনের কথা বলি, সেটা কিন্তু এগুলো, যে দল এখন কগনিজেন্সে নিচ্ছে। বরং কেউ কেউ বরং এই অভিযোগ করছে বিএনপিকে যে মিস্টার তারেক রহমান কি বেশি রিয়্যাক্ট করছেন কিনা। মানে অনেক সময় বেসিক তদন্ত ছাড়াও কোথাও একটা নিউজ হয়েছে, উনি অ্যাকশন নিয়ে ফেলছেন। সো আমি বরং মনে করি যে না, আমার তো হতাশ হওয়ার জায়গা নাই। আমরা তো দিনের শেষে এই মানুষগুলো নিয়েই রাজনীতি করি, এরাই দেশের, এনারা অন্যান্য দল আসবেন, আমি লক্ষণ দেখছি তাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, এবং ইট উইল টেক সাম টাইম। এটা আমি বারবার বলছি, প্রত্যাশাটা এইভাবে কমাতে হবে, এই একই মানুষ তো। আচ্ছা, একটা তথ্য দেই আপনাকে। ধরুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে বিসিএস চাকরির প্রতি ক্রেজ কি কমবে, আমি যদি এই প্রশ্ন করি, খালি আমরা রাজনৈতিক দলকে দায়ী করি। আচ্ছা, বিসিএস এর চাকরি যারা করতে চায়, সরকারি চাকরি যারা করতে চায়, তার বিরাট একটা অংশ করাপ্ট, তাই না? একদম। তো একটা সমাজে পাগলের মতো সবাই বিসিএস চাকরি করতে চায়। আমাদের 5 আগস্টের পর কি সবাই সাধু হয়ে যাচ্ছেন, যে সবাইকে বলছেন না আমি এখন আর এটা না, এটা এই বেতনে তো আমার চলবে না, বিসিএস এর বেতন কত, স্টার্টিং স্যালারি সব সাকুল্যে প্রথম পদে 40,000 টাকা বেতন পান। 40,000 টাকা বেতন দিয়ে উনি কি করবেন, কি চলবেন? কিন্তু তারপরও ক্রেজিনেস আছে। তো সমাজকে পাল্টালো,
তো এই সমাজে আমরা এক্সপেক্ট করছি রাজনৈতিক দল সহ সবাই রাতারাতি পাল্টে যাবে। সেটি কেন? No way. আরো একজন দর্শক No আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মনি হায়দার। মনি হায়দার, বলবেন। জি জি, আমার প্রশ্নটা হয়েছে পাহাড়ে আজকে যে অশান্ত হয়েছে, কিন্তু ওয়ান অফ টাইম দেখছি 1960 দিকে মনে করেন পাহাড় খুব ভালো ছিল, সবই ছিল, কিন্তু হঠাৎ করে পাহাড়ের এই আজকের যে অবস্থানটা, যেভাবে আপনার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, সেখানে একটা সন্ত্রাসী গোষ্ঠী না, অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠী একসাথে হয়ে গেছে। সেখানে আবার আওয়ামী লীগও আছে, বিএনপির দলও আছে, জামাতের দলও আছে, সবাই আছে। তত এই খেলাটার ভিতর কি উনি ইন্ডিকেট করতেছে বাংলাদেশকে, যেটা মিয়ানমারকে আপনি লক্ষ্য করে দেখবেন একটা অংশ কিন্তু মিয়ানমার থেকে ছুটে গেছে অলরেডি। এখন আমরা কোন পথে আগাচ্ছি, আমরাও কি ওই দিকে আগাচ্ছি কিনা বাংলাদেশ? কারণ আমাদের তো এখন গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট আছে এটা তো অনেকটা লর্ড চড়ে গভর্নমেন্টের মতো, কারণ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। আমরা তো এই গভর্নমেন্ট নিয়ে যেহেতু আশা করছিলাম তার চেয়ে বেশি হতাশ হয়ে গিয়েছি, যেটা সত্য কথা। কারণ আপনি দেখেন লাস্ট, আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি, জাস্ট নেপালে আপনি লক্ষ্য করে দেন, নেপালে যিনি আসলেন উনি কি সুন্দর একটা ডিক্লারেশন দিয়ে দিলেন, অমুক তারিখে নির্বাচন, আমি কোনো সংস্কার করতে পারবো না, শেষ। এটা পলিটিক্যাল ব্যাপার। আর আমরা বিদেশ থেকে আনলাম, অনেক বড় বড় প্লেয়ার আনলাম, আনি এখানে কি ঐক্যর নামে সবার নামে ঐক্য, চা বিরিয়ানি খাই। এখন পর্যন্ত জুলাই সনদেরও কোনো খবর নেই। তা পাহাড় অশান্ত হয়েছে, কালকে দেখবেন যে চট্টগ্রাম অশান্ত হচ্ছে, আস্তে আস্তে ফেনী দিয়ে দেখবেন একটা অশান্ত হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ মনি হায়দার, আপনার প্রশ্নটি পেয়েছি। আমি একটু উত্তরের জন্য শেখ রবিউল আলম আপনার কাছে একটু আসি। তিনি আশঙ্কা করছেন, তিনি ভয় পাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতিও কি মিয়ানমারের মতো হতে যাচ্ছে, যে চট্টগ্রামের একটি অংশকে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলোকে স্বাভাবিকভাবে আসলে তিনি দেখতে পারছেন না। না, ভালো, তার দেশপ্রেম আছে আর কি, সেই জন্য ভালো, সচেতন নাগরিক, ভালো। কিন্তু এভাবে দেখার এখনো পর্যন্ত কোনো সুযোগ নেই। বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য যথেষ্ট সক্ষম একটা রাষ্ট্র। এখন ধরেন পাহাড়ে কিছু অব্যবস্থাপনা বলেন, অসন্তোষ বলেন, এবং আপনার নিগোষ্ঠীর মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আবার পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব, এরকম তো আছে। এটা এবং অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠীর কথা তিনি উল্লেখ করেছেন। সমস্যা যেখানে আছে যে ওই অঞ্চলটা শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ না, মায়ানমার, ইন্ডিয়া মিলে ওই অঞ্চলটা একটা দুর্গম জায়গা। সেই জায়গাতে গিয়ে সন্ত্রাসীরা বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করার একটা সুযোগ পায়। ভাই, আমার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ঘটনার পর সবাই ভারতের দিকে যেভাবে ইঙ্গিত করছে, মিয়ানমারের দিকে সেভাবে ইঙ্গিত করছে না, এটার কারণটা কি? না, ভারত হচ্ছে যে যেভাবে আপনার মানে সুচিন্তিতভাবে ইন্টারফেয়ারটা করতে পারে, মায়ানমারের ওখানে করার একটু কঠিন। কারণ মায়ানমারের যে সরকারটা আছে সে নিজেকে সামলাতেই ব্যস্ত। এই অঞ্চলে বাংলাদেশের সাথে বর্ডারে যে অঞ্চল, এই অঞ্চলে সরকারের এখন নিয়ন্ত্রণ নাই। এটা রাদার আরাকান আর্মি বা অন্যদের নিয়ন্ত্রণে আছে। সে তার অস্তিত্ব রক্ষার জন্য ব্যস্ত। এই অঞ্চলটাতে দেখা গেল যে অন্য বিদ্রোহী গোষ্ঠী তারা আছে, এবং সেখানে চেইন অফ কমান্ডও খুব কম আছে, যার যার মতো করে ভাবে। কিন্তু ভারত সরকার যেটা পারে, সে ইচ্ছা করলে, যেহেতু তার রাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে, ওই অঞ্চলেও নিয়ন্ত্রণ রয়েছে, সে প্রশাসনিকভাবে কোনো গোষ্ঠীকে বিশেষভাবে ইন্ধন যোগাতে পারে। আর ইন্ধন যোগানোর একটা কারণও আছে, কারণ ভারত বাংলাদেশে এখন যে দৃষ্টিতে দেখছে বাংলাদেশ অস্থিতিশীল হলে তার বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠা, অথবা ধরেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীল রাখতে পারলে তার পারপাস সার্ভ করার জন্য এখন একটা সহায়ক পরিবেশ তৈরি হবে, এটা ভারত মনে করছে। একটু যোগ করে দিই, সেটা হচ্ছে খাগড়াছড়ির সাথে মিয়ানমারের বর্ডারও নেই, মিয়ানমারের বর্ডার আছে বান্দরবানের সাথে। সো এটা এক্সক্লুসিভলি ভারতই চাইলে পারে, যেহেতু বর্ডার আছে সেই কারণে। আর বান্দরবন থেকেও ধরেন খাগড়াছড়ি হয়ে ওই জায়গাটা বর্ডার না থাকলেও যোগাযোগ স্থাপন করে অস্থিতিশীল করা খুব কঠিন কিছু না। কারণ ওই জায়গাটার অবকাঠামো যদি আপনি দেখেন, ভৌগোলিক যে মানে কাঠামো, সেটাও যদি আপনি দেখেন, সেখানে ইচ্ছা করলে ভারত একটা রাষ্ট্র, সে বাংলাদেশে কিছুটা ইন্ধন যোগাতে পারে, যাই করুক না কেন। তবে ভারত যাই করুক না কেন, ভারত এটা নতুন করে না, অনেক পুরনোভাবে করে, অন্য দেশও করেছে, আন্তর্জাতিক আঞ্চলিক শক্তির থেকেও করা হয়েছে। বাংলাদেশ তার ভূখণ্ড রক্ষা করতে সক্ষম হয়েছে। যে অস্থিতিশীলতা দেখছেন সেটা অনতিবিলম্বে কেটে যাবে, এবং যদি কেটেও না যায়, তা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ যা করার জন্য সেই প্রস্তুতি বাংলাদেশের আছে, সেই সক্ষমতা বাংলাদেশের আছে। কিছুদিন আগে জনাব তারেক রহমান বলেছেন যে গুপ্ত স্বৈরতন্ত্রের উত্থান ঘটতে পারে, এরকম একটি কথা বলেছেন। এবং সম্প্রতি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে পিআরের মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এক স্বৈরাচারকে আপনারা হঠিয়েছেন, এক স্বৈরতন্ত্র থেকে বাংলাদেশ মুক্ত হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে আরেকটা স্বৈরতন্ত্রের কথা আমাদের কেন আসলে শুনতে হচ্ছে, বা এরকম পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে? পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা তো আছে।
কারণ স্বৈরতন্ত্রিক চিন্তা তো একটা থাকে না। ক্ষমতার লোভে ধরেন জুলুম অত্যাচার প্রতিষ্ঠিত করে যে কোনো মূল্যে ক্ষমতার মানসিকতাই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং সেটা যখন আরো জোরালো হয়ে যায় সেখান তখন ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। অনির্বাচিত শক্তি যে কোনো মূল্যে যখন ক্ষমতায় থাকতে চাইলো, অন্য রাজনৈতিক দল নিধন করতে চাইলো, একটি মাত্র রাজনৈতিক দলের বাংলাদেশ হয়ে যাবে এটা যারা ভাবলো, আবার যারা দল, রাষ্ট্র এবং সরকারকে একাকার করে ফেলতে চাইলো, তারা ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করলো। এখন এই ধরনের চিন্তা তো থাকে। গুপ্ত যারা ভাবে, যারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক পরিচয় আছে কিন্তু কার্যক্রম গুপ্ত, এরকম একটা গোষ্ঠী আছে। আবার আরেকটা স্বৈরতন্ত্র আছে, সেটা হলো সুপ্ত, আমি বলি, যার অস্তিত্ব নাই, দেখা যায় না, কেউ শুনি নেই, কিন্তু সুযোগ পেলেই সে ক্ষমতা দখল করে স্বৈরতন্ত্র হয়ে গিয়েছে। এটাকে ওরা সুপ্ত বলে। গুপ্ত এবং সুপ্ত দুটোই আছে। আচ্ছা, এখন বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে জনগণের রায়ের ভিত্তিতে, কারণ সে জনগণের প্রতিনিধিত্ব করবে, তাই তো, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে। আবার সেই সংসদে জবাবদিহি থাকবে একটা নির্বাচিত সরকার। সেই প্রক্রিয়ায় যাদের অনীহা থাকে, সেই প্রক্রিয়ায় যাতে ফেস যারা করতে চায় না, যারা জনরায়ের উপর আস্থা রাখতে চায় না, ফ্যাসিবাদের পতনের পর ব্যক্তি গোষ্ঠীর ধারণাটাকে শিরোধার্য করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায় বা অংশ হতে চায়। পিআরের মাধ্যমে কিভাবে স্বৈরতন্ত্র আবারও আসছে? পিআরের মাধ্যমে যে প্রক্রিয়ায় স্বৈরতন্ত্রটা হবে সেটা হচ্ছে যে জনগণ তো তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছেন না। ধরেন আমি ভোট দিব, ভোট দিয়ে কি করব? আমার প্রতিনিধিত্ব করবে এরকম একজন ব্যক্তিকে আমি নির্বাচিত করব যিনি পার্লামেন্টে আমার প্রতিনিধিত্ব করবে, সে সুযোগ আমার নেই। তো একটা দলকে ভোট দেওয়া হলো, দল তার পছন্দের লোকগুলিকে মেম্বার অফ পার্লামেন্ট করলেন, আমার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিচ্ছে দল, আমার প্রতিনিধি আমি নির্বাচিত করতে পারছি না। জনগণের যে সংকট সেগুলো আসলে সমাধান হচ্ছে না, সংকট সমাধান হচ্ছে না, জনগণের সাথে তার কোনো আন্তঃসম্পর্ক নেই, দায়বদ্ধতা না জনগণের কাছে নেই। জনগণও ধরেন একাধিক বেস্ট অপশন থেকে সবচেয়ে ভালো অপশনটা একেবারে বেছে নেব, সেই সুযোগটাও তার কাছে নেই। আবার ধরেন আগামীতে আমি ব্যর্থ হলে আবার জনগণের কাছে যাব, তো সেই সুযোগ আমার থাকছে না। যার ফলে জনগণ কি হচ্ছে, প্রত্যক্ষ ভোটে যদি আপনি জনপ্রতিনিধি নির্বাচিত না হয় তাহলে জনগণের কাছে সরকার এবং জনপ্রতিনিধি দায়বদ্ধ থাকে না। জনগণের কাছে যখন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী দায়বদ্ধ থাকে না, সেই দল বা গোষ্ঠী যে কোনো সময় স্বৈরতন্ত্র হতে পারে, সেই সম্ভাবনাটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই আতঙ্ক থেকে বাইরে থাকে না যদি আপনি পিআর পদ্ধতির ওই জায়গাটার কথা বলেন। সেই জায়গা থেকে একটা ছোট্ট পরিসরে হয়তো আমাদের নেতা ওইভাবে বলেছেন, কিন্তু আপনি যদি একটা বাক্য বলি, যদি আপনি গুপ্ত স্বৈরতন্ত্রের কথা বলেন, যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে, যেখানে জনগণের ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশ নেওয়ার সুযোগ থাকবে না, সে পথ যখন প্রলং হয়, দুরূহ হয় এবং প্রতিবন্ধকতা তৈরি হয় সেই পথে, এবং সেই পথ যখন দেখা যাচ্ছে না, এরকমের একটা অবস্থা বিরাজ করে, তখন যে কোনো সময় কিন্তু গুপ্ত এবং সুপ্ত স্বৈরতন্ত্রের আবির্ভাব হতে পারে। সেই জায়গা থেকে বলা। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। অন্যরকম একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনার নিশ্চয়ই দৃষ্টিগোচর হয়েছে, জামাত ক্ষমতায় আসলে ভারত যদি বাংলাদেশে ঢোকে তাহলে তাদের বিরুদ্ধে 50 লাখ যুবক স্বাধীনতার যুদ্ধ করবে। দলটির জামাতের এক নেতার এরকম একটা বক্তব্য সম্ভবত আপনার কানে এসেছে এই মুহূর্তে, এবং সেই কথার প্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে ভারতের বিরুদ্ধে জামাত নেতার এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। তার বক্তব্যটির তিনি এটিও বলেছিলেন হাসতে হাসতে যে তখন আসলে আমাদের যে স্বাধীনতা বিরোধী যে তকমাটা আছে সেটিও ঘুচে যাবে। খুব ইন্টারেস্টিং মন্তব্য এবং অনেকগুলো ডাইমেনশন আছে। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে 50 লাখ না আরও বেশি যুবক রাস্তায় নামবে, যুদ্ধে নামবে, তবে তারা জামাত শিবিরের লোক হবে বলে আমার মনে হয় না। কেন বলছি, মানে এই বীর পুরুষরা গত শেখ হাসিনার সময় সর্বশেষ সম্ভবত 15 সালে যে মুভমেন্ট হয়েছিল ওই পর্যন্ত জামায়াতে ইসলামী মাঠে ছিলেন। 15 সালের পর থেকে তারা কি কোনো রকমভাবে কোনো কিছুতে ইনভলভ ছিলেন? শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিলেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে ক্রমাগতভাবে বিপদ ডেকে এনেছে বিএনপির লোকজন। এবং আমি প্রায় বলি, বাংলাদেশ কম্বোডিয়ার মতো হয়ে যায় নাই। শেখ হাসিনার প্ল্যান তাই ছিল, কম্বোডিয়াতে বাবা তার ছেলের হাতে দায়িত্ব দিয়ে 25 বছর থেকে দায়িত্ব ছেলের হাতে দিয়ে সুখে শান্তিতে চালাতেই থাকবেন। শেখ হাসিনা সেরকমই প্ল্যান করেছিলেন। এটা হয়ে ওঠে না কারণ বাংলাদেশে একটা রাজনৈতিক দল শেখ হাসিনাকে ক্রমাগত চাপ দিয়ে গেছে, চ্যালেঞ্জ করে গেছে। আমরা দেখি নাই তো
23 সালের 28 অক্টোবর বিএনপি যখন মার খাচ্ছে তখন আরেকটা জায়গায় খুব সুন্দর মতো এসে সমাবেশ করে বাড়ি চলে যাননি তারা? তো এই বীর পুরুষরা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেন নাই, এখন ওনারা বলছেন ভারতকে করবেন। আমি ওটার চাইতে একটা মারাত্মক জিনিস উনি এখানে বলেছেন, এটাকে আরো বেশি গুরুত্ব দিতে চাই। শুধু ভারত আক্রমণ না, ইসলামে একটা ধর্মযুদ্ধের কথা আছে ভারতের সাথে, সহিহ হাদিস দ্বারা এটা প্রতিষ্ঠিতও আছে, সেটা হলো গাজওয়াতুল হিন্দ। উনি বলছেন এটা গাজওয়াতুল হিন্দ হবে যদি সেটা হয়। মানে এই আলাপগুলো আমি মনে করি স্পষ্টভাবে ভারতের পারপাস সার্ভ করে। এখন উনি ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করেছেন কিনা এই প্রশ্ন আমি করতে পারি, কারণ যখন আপনি বলেন যে আমি ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করব, বিজেপির হাতে আপনি একটা অস্ত্র তুলে দিলেন যে দেখো বাংলাদেশের লোকজন কিন্তু রেডি হচ্ছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে। বিজেপি এটাই চায়, তার সাম্প্রদায়িক রাজনীতি, মুসলমান বিদ্বেষী রাজনীতি, যে সীমান্তের ওপারেই কিন্তু রেডি হচ্ছে যুদ্ধের জন্য। সুতরাং তার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে আগামী বছর মার্চ এপ্রিলে, সারা ভারতের যে রাজনীতি আছে, দুর্দান্তভাবে এটা তুলে দিলেন। আর 71-এর বদনামের কথা আমি না আসলে জামাত ইদানিং ইররেলেভেন্স দেখি আমি। এই মিস্টার তাহেরি কিছুদিন আগে শ্রীরাধা দত্তের সাথে কথা বলেছেন, শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে জানিয়েছেন যে 71 প্রশ্নে তাহের বলছেন যে নিজামী এবং দেলাওয়ার হোসেন সাঈদী এগুলো নিয়ে প্রকাশ্যে একাধিকবার ক্ষমা চেয়েছে, বা জামাতের আমিরও আকারে ইঙ্গিতে যদি কিন্তু দিয়ে কিন্তু ক্ষমাই চেয়েছেন। তার মানে 71-এ তারা ভুল করেছেন সেটা স্বীকার ইনি বলছেন যে আমাদের উপরে যে মিথ্যা দোষারোপ করা হয় সেটা থেকে মুক্তি পাবো। তার মানে উনি আবার বলছেন ভুল টুল করে নাই। এই অবিশ্বাস্য ঘটনাগুলো উনি ঘটিয়েছেন। আর একটা কথা একটু বলে রাখি, যেটা সবচেয়ে জরুরি, রিজভি যেটা বলছেন, আমরা এই ধরনের আলাপ যখন করব গায়ে পড়ে, উনি বলছেন আমি দোয়া করছি ভারত ঢুকুক, মানে আপনি ভাষাটা খেয়াল করেন, উনি দোয়া করছেন। তো আমরা ভারতকে ডেকে আনছি আমাদের এখানে ইনভাইট করার জন্য, সো দ্যাট ওনারা বীরত্ব দেখাতে পারেন এবং ওনারা দুর্নাম ঘটাতে পারেন। শেখ রবিউল আলম, উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, সেখানে অনেকগুলো কথা ছিল। কথাগুলোর মধ্যে দুটি কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলিতে তাদের লোক নিয়োগ করিয়েছে, এরকম একটি কথা ছিল। এবং সেই সাথে তিনি একটি তার হতাশার কথা শেয়ার করেছেন, সেটি হচ্ছে যে কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না। সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাবো, ভালো একটা পলিসি পাবো, ভালো একটা প্র্যাকটিস পাবো, সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী নয়। কেউ বলতে এখানে রাজনৈতিক দলগুলোর কথা বলছে। তার এই হতাশাটা আপনার কাছে কিভাবে আসলে? আচ্ছা, দায়িত্ব থেকে হতাশা প্রকাশ করলে কি হবে? রাজনৈতিক দলগুলি বা আমাদের দেশে কেউ দেশ নিয়ে ভাবে না। যারা ভাবেন তারা তো এই মুহূর্তে উপদেষ্টা হিসেবে আছেন, সংগ্রামী, তেজি, প্রজ্ঞাময় ব্যক্তিগুলি তো আছেন ওখানে। তো তারা যদি হতাশার কথা বললে হবে? রাজনৈতিক দলগুলি তো এই টেন্ডেন্সি তো আছে যে আমার লোকটা ওখানে থাকুক, কিন্তু যারা ওখানে দায়িত্বে আছে তারা সেটা অ্যালাউ করে কি করে? তারা নিবৃত্ত করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে? তারা কি এই শিক্ষাটা 1 বছরে দিতে সক্ষম হলো না যে রাষ্ট্রের মতো করে চলবে, যা হবে জাতীয় স্বার্থে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে বা কোনো রাজনৈতিক দলের স্বার্থে কিছু হবে না? এই দৃষ্টান্ত তো স্থাপন করতে পারা যেত। না পেরে হতাশ যদি 1 বছরে হয়ে যায়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলিও তো সরকারের থেকে চেষ্টা করে হতাশ হয়েছে। তা আমরা সবাইকে হতাশার মধ্যে থাকবো, রণে ভঙ্গে দিব? মাহফুজ সাহেবের এটা দায়িত্বশীল কথা হলো না, যদিও তার বয়স অল্প, নিশ্চয়ই সময় পেলে ভালো করতে পারেন, রাজনীতিতে আসুক। আমার মনে হয় যে নতুন করে আরো শানিত হয়ে আগামীতে করুক। একটা জায়গায় আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জামাত ইসলাম নিয়ে একটু কথা উঠছিল। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় নামলেন তো নাই, বাধাই দিলেন। বাকশাল কায়েম হলো, খুঁজে পাওয়া গেল না, একদিনের জন্য প্রতিবাদ করেননি। এরশাদের বিরুদ্ধে আন্দোলন, একদিনও নামেননি। 86-তে এরশাদের নির্বাচনও পর্যন্ত গিয়েছেন। 111-এর সরকার যখন এদেশে হলো তখনও পর্যন্ত জামাতকে খুঁজে পাওয়া যায়নি। 2015 থেকে 2024 এই ফ্যাসিবাদী শাসনের আমলে জামাত ছিল কিনা এদেশে তাও জানি না। এরকমের একটা পর্যায় থেকে এখন আপনি আবার সবচেয়ে সংগ্রামী এবং সবচেয়ে আদর্শবান রাজনৈতিক দল হয়ে যেতে চাইছেন। শ্রী রাধা দত্তের সাথে সর্বাত্মক চেষ্টা করেছেন ইন্ডিয়াকে কনভিন্স করার জন্য। যে সমস্ত জায়গায় কথা বললে ইন্ডিয়ান কনভিন্স হয় সেই চেষ্টা করেছেন। আবার বাইরে এসে বলছেন যে আগামীতে মুক্তিযোদ্ধা হতে চান, যদি ইন্ডিয়া আক্রমণ করে তাহলে উন্ডাই মুক্তিযোদ্ধা হবেন। এই রকমের মুক্তিযোদ্ধা হওয়ার শখ যাদের, কিন্তু তাদেরকে আমি জামাত ইসলামকে একটা বাক্য বলে শেষ করে দিচ্ছি, আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। কারণ তাদের মূলনীতি, ঘোষণাপত্র এবং জনগণের জন্য কি করণীয় তা স্পষ্ট না। তারা একটা উল্লেখযোগ্য শ্রেণী মানুষ, একটা শ্রেণীভুক্ত হয়ে, শ্রেণীবদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ এবং ওই গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করার জন্য এবং ক্ষমতায় অংশ নেওয়ার জন্য এক এক সময় এক একভাবে জনগণকে বিভ্রান্ত করে রাজনীতি করতে চায়। কখনো ধর্মীয় আড়ালে, কখনো ধরেন ধর্ম থেকে বাইরে আসার চেষ্টা, এখন সেই চেষ্টাই করছেন।
ধর্ম তখন থেকে বের হওয়ার ইন্টারন্যাশনাল চেষ্টা করছেন। রিজিওনাল কমিউনিটিতে কি বললে খুশি করা যায়। আবার বাংলাদেশের মানুষ ধর্মভীরু আছে, ধর্মের প্রতি তাদের লয়ালিটি আছে, আনুগত্য আছে, সেখানে আবার শরিয়া আইনের কথা, আবার ইন্ডিয়ার সাথে যখন কথা হয় শরিয়া আইন মানি না, চিনি না, জানি না। এইভাবে যারা রাজনীতি করতে চায় দিন শেষে তাদের রাজনৈতিক পতন হয় এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করে, অসংখ্য অতীতেও ধন্যবাদ। করেছে, আগামীতেও করবে। ডাক্তার জাহিদুর রহমান, একেবারে শেষ অংশে আছি। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক নানান পরিবর্তন এসেছে। এক্সপেকটেশনের কথা বাদ দিলাম, আপনি সেটা আগে থেকেই আঁচ করতে পেরেছেন বলে আপনি বারবার বলেছেন যে এত বেশি এক্সপেক্ট না করতে। তারপরও মানুষ রাজনীতির একটা পরিবর্তন দেখতে চেয়েছে। কেমন রাজনীতি চায় আপনার কাছে কি মনে হয়? এখন মানুষ কেমন রাজনীতি দেখতে চায়? মানুষ আসলে শেখ হাসিনা যা যা করেছে তার উল্টোটা দেখতে চায়। আমি বলছি উল্টোটা, আমাদের লক্ষ্য একই, কিন্তু এটার জন্য আমাদের ডিজায়ার্ড টাইমটা কতটুকু, ডিফারেন্সটা ওই জায়গায়। কেউ কেউ মনে করছেন যে এটা 1-2 বছর 5 বছরের মধ্যে হয়ে যাবে না, খুব দ্রুত সময় আমরা কি দেখতে চাই আমরা? শেখ হাসিনা যা যা করেছেন তার উল্টোটা। আমি অনেক 5th অগাস্ট থেকে বলছিলাম আমাদের করণীয় খুব সোজা। শেখ হাসিনা নির্বাচন দিতেন না, ম্যানিপুলেট করতেন। আমরা দেখতে চাই একটা নির্বাচন হবে পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন, যেখানে সবাই প্রার্থী হতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা ছাড়া সবাই ভোট দিতে যেতে পারবেন, ভোট কাউন্টেড হবে ঠিক মতো, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না, একটা ফেয়ার কম্পিটিশন হবে। এটা শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করতেন। ভবিষ্যৎ সরকার বা রাজনীতিতে সরকার যারা আসবে, রাজনীতিতে মানবাধিকার লঙ্ঘন হবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, করাপশন হবে না। উনি চুরি করে টাকা পাচার করে দিয়েছেন। এই যে বিএনপির গ্রাসরুটের একটা অংশের যে চাঁদাবাজির কথা বলছি, এটাও আমি আবারও বলছি, আমি কিন্তু চাঁদাবাজি সমর্থন করছি না, এটা রাতারাতি চলে যাবে তা বলছি, কিন্তু আমাদের মনের মধ্যে স্বপ্নটা আছে, এই স্বপ্নটা রাখতে হবে। তো আমরা কোনোদিন সেই জায়গায় যেতে চাই, সরকারি অফিসে করাপশন হবে না, এই জিনিসগুলো এখন আছে, বরং আরো বেড়েছে টু সাম এক্সটেন্ট। সো আমাদের প্রত্যেকের চাওয়া কিন্তু এগুলো, কিন্তু এই দেশের মানুষদেরকেও আমি মনে করি যে তারা এই জিনিসগুলো চায়। প্লাস তার জীবনযাত্রা সহজ হোক। শেখ হাসিনার সময় একটা পর্যায়ে জিনিসপত্রের দাম অকল্পনীয় বাড়ছিল, কিছু মানুষের হাতে এত টাকা তারা কেয়ার করেনি, কিন্তু আমরা টিসিবি ট্রাকের পেছনে মানুষের লাইন বাড়তে দেখছি, মানুষের কর্মসংস্থান ছিল না। তরুণদের এই যে বিসিএস এর কথা বললাম, ক্রেজিনেস কেন? কারণ তরুণরা চাকরি পাচ্ছে না। সো মানুষ দয়াটাও চায় না যে আমাকে একটু কাজ দাও। এবং এই যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলি, আমাদের তরুণ জনগোষ্ঠী এত বেশি আছে, এটা একটু বলে রাখি, এটা রবি ভাইও আছেন, তার দলের ওনারা নিশ্চয়ই পলিসি নির্ধারণ করছেন, ওনারা কিন্তু প্রায় কর্মসংস্থান তৈরির কথা বলছেন, 1 কোটি 1.5 কোটি কর্মসংস্থান করবেন, এটার গাইডলাইন দিতে হবে। আমরা যদি এই তরুণদেরকে কাজ দিতে না পারি, বাংলাদেশের নির্বাচিত সরকারও টিকবে না, আপনি শিওর থাকেন। আপনি যদি সুশাসন দিতে না পারেন, নেপালে তো হাসিনা ক্ষমতায় ছিল না, নেপালের ওলি সরকার একটা ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছেন, কিন্তু তাকেও ক্ষমতায় রাখতে দেয়নি। শ্রীলঙ্কারও গোতাবায়া রাজাপাকসে একটা ভালো নির্বাচনে নির্বাচিত সরকার ছিল, কিন্তু তাকেও ক্ষমতায় থাকতে দেয়নি যখন ফেল করেছে সে সুশাসনে। তো সামনে এই জিনিসগুলো মানুষ চাইছে, এবং মোটা দাগে, আমি বলছি না রাতারাতি হতে হবে, কিন্তু মোটা দাগে এগুলো যদি না করা যায়, মানুষ কিন্তু আবার ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।